আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব জৈবযৌগের বন্ধন এবং সংকরায়ন এই টপিকটি নিয়ে। তো দেখো, এই ক্লাসের শুরুতে আমি একটু তোমাদেরকে বলে নেই যে জৈবযৌগের কনসেপ্টটা কিন্তু অলরেডি আমরা জেনে এসেছি আমাদের পূর্বের ক্লাসগুলোতে। আমি কিন্তু বলেছিলাম জৈবযৌগের বৈশিষ্ট্যের মধ্যে যে জৈবযৌগটা গঠিত হয় কোন বন্ধনের মাধ্যমে। সেখানে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম খুব সুন্দরভাবে যে জৈবযৌগটা গঠিত হয় মূলত সমযোজী বন্ধনের মাধ্যমে, রাইট? ওকে, সো এখন এই জৈবযৌগ যে আমাদের সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, এখন আমি যদি বলি সমযোজী বন্ধন জিনিসটি কি ভাইয়া, এটা কিন্তু আমরা অলরেডি জানি। আর যদি না জেনে থাকি একটু জেনে নাও যে অধাতু এবং অধাতুর মধ্যেই হচ্ছে আমাদের যে বন্ধনটা গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। যেমন তুমি যদি বলো মিথেন, রাইট? মিথেন একটা কি আমাদের হাইড্রোকার্বন যৌগ, একই সাথে আমাদের জৈব যৌগ। তুমি যদি এখানে খেয়াল করো মিথেনের মধ্যে তোমার এই যে কার্বনটা, রাইট? এই কার্বনটা কি? কার্বনটা আমাদের হচ্ছে একটা অধাতু, ঠিক আছে? একইভাবে তোমার এখানে যে হাইড্রোজেনটাও কি? এখানে যে আমাদের হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা আমাদের অধাতু হিসেবে কাজ করে। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে ভাইয়া যে অধাতু কারা? যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে তাদেরকে অধাতু বলা হয়। অর্থাৎ আমি কোন মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করি তাদের সর্বশেষ শক্তি স্তরে যদি 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে তাহলে তাকে অধাতু বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, বলতো কার্বন কি 6, এটার ইলেকট্রন বিন্যাস করো প্রথম শক্তি স্তরে 2টা, এরপরে 4টা। এখন তুমি বলতে পারো যে ভাই কার্বনের তো সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, তাহলে কিভাবে অধাতু হয়? কার্বন নরমালি আমাদের কি অধাতব ধর্মটাই প্রদর্শন করে থাকে, আর 4টা ইলেকট্রন থাকলে সেটা কিন্তু ধাতু অধাতু দুইটার নেই আচরণ করে থাকে। সো কার্বনটা মূলত হচ্ছে আমাদের অধাতুর পার্টটাতেই পড়ে। আবার তুমি যদি এখানে হাইড্রোজেনের কথা খেয়াল করো, এই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে এবং প্রথম শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে। এখন হাইড্রোজেনের তো ভাই একটা ইলেকট্রন আছে, তাহলে সেটা অধাতুর পর্যায়ে কিভাবে পড়ে? তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হাইড্রোজেন কখনো সে ধাতুর ন্যায় আচরণ করে, কখনো অধাতুর ন্যায় আচরণ করে, রাইট? সো হাইড্রোজেনের যে অবস্থানটা প্রথম মানে পজিশনে 1 নাম্বার গ্রুপে, সেটা নিয়েও কিন্তু তার একটা ব্যতিক্রম ধর্মের এই জিনিসটা কিন্তু আমরা জানি, এটা দেখা যায় যে হাইড্রোজেনকে কিন্তু তার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে গ্রুপ 1-এ অবস্থান দেয়া হয়, কিন্তু তার বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু সে 17 নাম্বার গ্রুপে থাকার যোগ্যতা রাখে। কারণ কি? কারণ হাইড্রোজেনটা অধাতুর ন্যায় আচরণ করে থাকে। তো যে বেসিক্যালি এতটুকু মনে রাখো, কার্বন হাইড্রোজেন দুইটাই এখানে অধাতু। সো এখানে আমাদের এই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে যৌগটা মিথেন, এই যৌগটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কোন বন্ধনটা গঠিত হচ্ছে? সমযোজী বন্ধনের মাধ্যমেই এই মিথেন যৌগটা গঠিত হচ্ছে। এখন সমযোজী বন্ধন তো বললামই যে অধাতু এবং অধাতুর মধ্যে মূলত আমাদের এই সমযোজী বন্ধনটা গঠিত। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কিভাবে হয় এটা? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কি বললাম ভাইয়া? ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই মূলত আমাদের সমযোজী বন্ধনটা গঠিত হয়ে থাকে, ঠিক আছে? অধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রনের শেয়ার ঘটবে, যার মাধ্যমে সমযোজী বন্ধনের মাধ্যমে আমাদের এই যে যৌগগুলো গঠিত হয়। এখন তুমি বলতে পারো যে ভাই কিভাবে হয় এই জিনিসটা? এখন তুমি যদি বলো দেখো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। আচ্ছা তুমি দেখো তো তার অষ্টক পূর্ণের জন্য কয়টা ইলেকট্রন লাগে? তোমার অষ্টক পূর্ণ হওয়ার জন্য আরো কিন্তু 4টা ইলেকট্রন লাগে। অর্থাৎ সে যদি আরো 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তবেই তার অষ্টক পূর্ণ হবে। এখন একটা জিনিস মনে রাখবা, এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে যার যতটা ইলেকট্রনের চাহিদা, কি বললাম ভাইয়া? যার যতটা ইলেকট্রনের চাহিদা, যার যতটা ইলেকট্রনের চাহিদা, যার যতটা ইলেকট্রনের চাহিদা ততটা ইলেকট্রন শেয়ার করবে, ততটা ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে? ওকে, তাহলে যার যতটা ইলেকট্রনের চাহিদা সে ততটা ইলেকট্রন শেয়ার করে। তাহলে কার্বনের অষ্টক পূর্ণের জন্য 4টা ইলেকট্রন চাহিদা, সো সে কিন্তু সমযোজী বন্ধন গঠনের জন্য কি করে? 4টা ইলেকট্রনই শেয়ার করে। এখন তুমি যদি খেয়াল করো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সে যদি আরো একটা ইলেকট্রন পায় তাহলে তার কি হবে? তার শক্তি স্তরে ইলেকট্রন চাহিদাটা পূর্ণ হবে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে, তার আরেকটা ইলেকট্রন হলে 2টা ইলেকট্রন হবে, যেটা হিলিয়ামের মতো অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস এর দেখা দিবে। অর্থাৎ যার কারণে হাইড্রোজেনটা তখন আমাদের কি নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে। সো এখানে আমরা যদি একটা বিষয় দেখি তাহলে এখানে আমাদের কি হাইড্রোজেনের ইলেকট্রন চাহিদা একটা। সো সে যখন তোমার কার্বনের সাথে বন্ধন গঠন করবে সে কি করবে? তার ওই একটা ইলেকট্রনই শেয়ার করবে। কারণ কি? তার ইলেকট্রন চাহিদা একটা। সো সে তার যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটাকে সে শেয়ার করবে, ঠিক আছে? ওকে, সো প্রতিটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন, তার একটা ইলেকট্রন শেয়ার করবে। দেন এদের এই ইলেকট্রনগুলোর মধ্যে বন্ধন গঠনের মাধ্যমে আমাদের কি হয়? এই মিথেন যৌগটার সৃষ্টি হচ্ছে,
ঠিক আছে। সো আমি কিন্তু এখানে তোমাদের সহযোগী বন্ধন গঠন প্রক্রিয়াটা আমি আলোচনা করলাম। তাহলে যৌগযৌগের মধ্যে সহযোগী বন্ধনের মাধ্যমেই মূলত আমাদের এই যৌগযৌগগুলো গঠিত হয়ে থাকে। এখন এই যৌগযৌগের মাধ্যমে যে আমাদের যৌগযৌগগুলো যে সহযোগী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, এই সহযোগী বন্ধনের মাধ্যমে এই যে সহযোগী বন্ধনের এই কনসেপ্টটার মধ্যে একটা পয়েন্ট আছে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের সংকরায়ন। এখন মানে আসলে কেমিস্ট্রি অনেক বৃহৎ একটা আলোচনা, তোমার একটার সাথে একটা খুবই রিলেটেবল, ঠিক আছে, কানেক্টেড। তোমার এই যে বন্ধন গঠন প্রক্রিয়াটা দেখছো, এখানে তোমার দেখো সহযোগী বন্ধন আমরা বলতেছি, আবার বলতেছি যে এই সহযোগী বন্ধনের সাথে সংকরায়নের একটা কনসেপ্টের রিলেটেবল আছে। অর্থাৎ একটা যৌগের যে তুমি বন্ধন গঠন প্রণালীটা দেখতেছো, এটা যেরকম তোমার ওই যে কোন ধরনের বন্ধনটা গঠনের মাধ্যমে যৌগটা গঠিত হবে, এটা যেমন তোমার এখানে ফ্যাক্টর, একইভাবে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে এই যৌগটার এই গঠনটা সৃষ্টির পিছনে আরো কি কি ধর্ম কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে সংকরায়ন ধর্ম। বুঝে গেছে? সো এখন এই যৌগযৌগের বন্ধন গঠন প্রণালীটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে সংকরায়নটা বুঝতে হবে। সেই জন্য বলা হচ্ছে যৌগযৌগের বন্ধনের সাথে আমাদের কি আছে? সংকরায়নের কানেক্টিভিটি আছে। এখন তুমি বলতে পারো যে ভাই সংকরায়ন জিনিসটা কি? আচ্ছা, একটা জিনিস বলো তো, আমরা সংকর বলতে কি বুঝি? সংকর ধাতু যে আমরা বলি, অথবা তোমরা 9 শিখে এসেছো যে সংকর ধাতু বলা হয় ব্রোঞ্জকে, রাইট? এখন এই সংকর ধাতুটা জিনিসটা কি? ব্রোঞ্জ তৈরির পিছনে কি ছিল? কপার এবং টিন ধাতু, এই দুটো ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে ওই দুটি তরলকে একসাথে মিশ্রিত করে আমাদের ব্রোঞ্জ বা সংকর ধাতুটা তৈরি করা হয়েছে। তাহলে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, সংকর মানে একাধিক জিনিসের মিশ্রণ। সো এই সংকরায়ন মানে কি? সংকরায়ন মূলত হচ্ছে আমরা এই যে তোমার একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর তার যে বিভিন্ন শক্তির যে অরবিটাল গুলো দেখি, সেই বিভিন্ন শক্তির অরবিটাল গুলো যখন একে অপরের সাথে যুক্ত হয়ে একই শক্তির একটি অরবিটাল তৈরি করবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় সংকরায়ন। এখন হয়তো তুমি বলতে পারো যে ভাইয়া কিছুই তো বুঝি নাই, তাই না? হ্যাঁ, এটাই হওয়ারই দরকার, কিছু না বুঝারই কথা। সো এখন আমি হচ্ছে এটা তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো, কার্বনের তোমার পারমাণবিক সংখ্যা 6, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 6। তুমি এটার ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 দেন 2p2, রাইট? এটাই তার ইলেকট্রন বিন্যাস। এখন একটা জিনিস দেখো, কার্বন যখন এক্সাইটেড স্টেটে পৌঁছাবে, অর্থাৎ তার একটা যখন বাহ্যিক শক্তির প্রভাবে সে যখন উত্তেজিত হয়ে যাবে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা অনেকটা এরকম হয়ে যাবে। প্রথম শক্তি স্তরে যেভাবে ইলেকট্রন আছে দুইটা, সেটাই থেকে যাবে, এটার কোনো ধরনের চেঞ্জেস হবে না। কিন্তু 2 নং শক্তি স্তরের ইলেকট্রন গুলো তোমার কি হবে? যত ফাঁকা জায়গা আছে, যত ফাঁকা অরবিটাল আছে, সেই ফাঁকা অরবিটাল গুলোকে তোমার বিজোড় ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করবে। এখন দেখো, পি অরবিটালটাকে ভাঙলে আমরা পাই px py আর pz। এটা কিন্তু আমরা জেনে আসছি, তোমরা যৌগযৌগ যারা পড়তে আসছো তারা কিন্তু অলরেডি এই যে গুণগত রসায়ন চ্যাপ্টারটা এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ওই চ্যাপ্টার দুইটা কিন্তু তোমরা অলরেডি পড়ে আসছো, এটা আমি নিশ্চিত। সো এই দুটো চ্যাপ্টার যদি পড়ে থাকো, তাহলে এই ইলেকট্রন বিন্যাসের কনসেপ্ট, দেন সংকরায়ন জিনিসটা আসলে না বোঝার কিছু নেই। আর সংকরায়ন কিন্তু বৃহৎ একটা আলোচনা, আমি এখানে তোমাদেরকে কিন্তু শর্টলি আসলে বোঝানোর চেষ্টা করতেছি। সংকরায়ন বুঝতে হলে কিন্তু বৃহৎ একটা ক্লাস দরকার, এবং এটা কিন্তু আসলে এই চ্যাপ্টারের জন্য মুখ্য বিষয় না। সো যতটুকু দরকার ততটুকু আমি এখানে আলোচনা করতেছি, কিন্তু এই সংকরায়ন জিনিসটা মূলত তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ওই চ্যাপ্টারটাতে মূলত তোমরা এই জিনিসটা পাবা। তো যাই হোক, যতটুকু তোমাদেরকে বুঝাইতে পারি আমি, বা এই শর্টলি বোঝানো যায় ততটুকু আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এখন যখন এক্সাইটেড হচ্ছে, এখানে এই পি অরবিটালে দুইটা ইলেকট্রন আছে না, ওই দুইটা ইলেকট্রন কি হচ্ছে? বিজোড় অবস্থায় এরকম করে অবস্থান করলো। কেন করলো এটা তো তোমরা জানোই, হুন্ডের নীতি অনুযায়ী আমাদের কি হয়? সর্বাধিক অযুগ্ম অবস্থা অর্থাৎ বিজোড় অবস্থায় ইলেকট্রন গুলো তোমার একমুখী ঘূর্ণনে প্রবেশ করতে থাকে, রাইট? ওকে, সেই কনসেপ্ট অনুযায়ী তোমার দেখো এই 2p2 অর্থাৎ পি অরবিটালটাকে স্প্লিট করলে, পি অরবিটালের মধ্যে আমরা জানি তিনটা ভাগ আছে, একটা px py pz। সো এই px এবং py এর মধ্যে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করলো, কিন্তু এটা কি ফাঁকা আছে না? এটা জিরোই। এখন এখানে তো 2s2 ইলেকট্রন আছে, রাইট? এখন আমি চাইলে কিন্তু s অরবিটালের একটা ইলেকট্রনকে আমি এখানে কিন্তু কি করতে পারি? এখানে সরাই দিতে পারি, তাহলে তখন s অরবিটালে একটাই হলো। এখন কিন্তু তুমি কাউন্ট করে দেখো, 1 2 3 4, এই যে 2 2 4, আলটিমেটলি কিন্তু ইলেকট্রন সংখ্যা ঠিকই আছে, কিন্তু কি হয়েছে? এই 2s থেকে একটা ইলেকট্রন এই 2pz এর সরে গিয়ে তোমার কি হয়েছে? বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সৃষ্টি করছে। এখন তুমি যদি এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরের s অরবিটাল এবং 3টি p অরবিটাল, এগুলো কি আছে? বিজোড় ইলেকট্রন বিশিষ্ট। কি বললাম ভাইয়া? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংকরায়নের ক্ষেত্রে, বিজোড় ইলেকট্রন
বিশিষ্ট। এখন এই বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটাল গুলো আছে, এখানকার s অরবিটাল এবং এখানে যে তিনটা p অরবিটাল আছে px py এন্ড pz, একটা s অরবিটাল এবং তিনটি p অরবিটাল একে অপরের সাথে যুক্ত হয়ে sp3 সংকর অরবিটাল তৈরি করে। কি বললাম? sp3 সংকর অরবিটাল তৈরি করে। এখন এই জিনিসটি কি sp3 সংকর অরবিটালটা? দেখো, আমি যে একটু আগে বললাম না যে সংকরায়ন মূলত কি, যে তোমার বিভিন্ন ধাতু মানে বিভিন্ন ধরনের জিনিসের মিশ্রণে হচ্ছে সংকর জাতীয় কিছু তৈরি হয়। সো যখন আমি একটা যৌগের সংকরায়ন বলতেছি, তার মানে ওই যৌগের মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে। কেন্দ্রীয় পরমাণুকে, একটা যৌগের মধ্যে যে পরমাণুর সংখ্যাটা কম তাকে বলবো কেন্দ্রীয় পরমাণু। যেমন আমি যদি বলি মিথেন যৌগ, এই মিথেন যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কি হবে ভাইয়া? দেখো তো, কার্বন একটা, হাইড্রোজেন চারটা, তাহলে কার্বনের সংখ্যা যেহেতু কম, তো কার্বনই হবে কেন্দ্রীয় পরমাণু। ওই কেন্দ্রীয় পরমাণুর কি হবে? সংকরায়ন ঘটবে। এখন ওই কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি ঘটবে? ওই কেন্দ্রীয় পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে আমি ইলেকট্রনটাকে যখন ওই যে তোমার ওই পরমাণুটাকে এক্সাইটেড স্টেটে নিয়ে গিয়ে তার ইলেকট্রন বিন্যাস দেখবো, তখন তার সর্বশেষ শক্তি স্তরে এই বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যেই অরবিটালটা দেখবো, সেখানে আমি যদি দেখি, এই যে দেখো 2s অরবিটাল এবং 2p অরবিটাল, দুইটার শক্তি তো অবশ্যই ভিন্ন ভিন্ন। 2s এবং 2p এর মধ্যে যদি আমি শক্তির ক্রমটা দেখি, 2s এর চাইতে আমার 2p এর শক্তি বেশি, আর আউটবাউন্ড নীতি অনুযায়ী কম শক্তির অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে, সেই জন্য 2s এ আগে ইলেকট্রন প্রবেশ করে। সো এই 2s এবং 2p এই দুইটা অরবিটালের শক্তি তো সমান না। তো ভিন্ন ভিন্ন শক্তির এই যে অরবিটাল একসাথে যুক্ত হয়ে একটা সমশক্তির অরবিটাল sp3 সংকর অরবিটাল তৈরি করছে। ঠিক আছে? সো এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় sp3 সংকরায়ন। ঠিক আছে? তাহলে সংকরায়ন জিনিসটি কি? দেখো ভাই, এখানে লিখে দিয়েছি যে বলা হচ্ছে বিভিন্ন শক্তির অরবিটাল যখন সমশক্তির অরবিটাল তৈরি করবে। ঠিক আছে? বিভিন্ন শক্তির এই যে 2s 2p এরা ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল, এরা যখন একসাথে যুক্ত হয়ে একটা সমশক্তির অরবিটাল তৈরি করবে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে কি? সমশক্তির অরবিটাল গঠন করলে তখন সেটাকে বলা হবে সংকর অরবিটাল। যেমন এই যে sp3 সংকর অরবিটাল। তোমাদের যারা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা বাদ দিছো, সংকরায়ন পার্টটা তোমরা পড়ো নাই, তাদের জন্য এটা কিন্তু কষ্টদায়ক হবে এবং আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো না, আমি জানি। কারণ কি? কারণ হচ্ছে সংকরায়ন জিনিসটা অনেক ইন ডিটেইলস আলোচনা করতে, স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হয়। আমি যেভাবে বলতেছি এটা কিন্তু তোমাদেরকে সহজভাবে যেভাবে বোঝানো যায় সেভাবে বলতেছি, কিন্তু এই জিনিসটা তোমাকে ইন ডিটেইলস বুঝতে হলে ওই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ওই চ্যাপ্টারটা সংকরায়ন পার্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তো আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমি অলরেডি এটা পড়াইছি, সো প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, আমি তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি যতটুকু বুঝতে পারো আর কি। আর এরপর আমি শর্টলি তোমাদের কিছু জিনিস দেখাই দিব যেগুলোর মাধ্যমে তুমি এই জৈব যৌগের সংকরায়নের জিনিসটা মাথায় রাখতে পারবা। আর জৈব যৌগের কোন যৌগের কোন ধরনের সংকরায়ন ঘটে, মানে এই যে একক বন্ধন থাকলে কি জানি, কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। এই অ্যালকেনের ক্ষেত্রে কোন সংকরায়ন ঘটে, অ্যালকিনের ক্ষেত্রে কোন সংকরায়ন, আর অ্যালকাইনের ক্ষেত্রে কোন সংকরায়ন, এতটুকু জানলেই ভাইয়া হয়েছে, আর কিছু লাগবে না। আমি একটা চার্টের মাধ্যমে কিছুক্ষণ পরে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাই দিব। তো যাই হোক, sp3 সংকরায়ন নিয়ে আমি আলোচনা করছি। এখন এখানে দেখো একটা পয়েন্ট লিখছি আমি, জৈব এবং অজৈব উভয় যৌগেই সংকরায়ন ঘটে। কেন? কারণ হচ্ছে দেখো ভাই, একটা যৌগের যখন যৌগটা গঠিত হয় তখন কিন্তু তার কি ঘটবে, তোমার সংকরায়ন ঘটবেই, অর্থাৎ সংকরায়নের মাধ্যমেই সে কি হয়, ওই যৌগটা গঠন করে। এখন এই জন্য আমি বলেছিলাম ভাইয়া, বন্ধন গঠন প্রক্রিয়ার সাথে কিন্তু সংকরায়নের একটা সম্পৃক্ততা আছে। এখন তুমি যদি দেখো এখানে, তোমার এখানে আমি যদি এই যে কার্বনের ওই যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটাকে যদি আমি আরেকবার লিখি, 2s1, ঠিক আছে, দেন ছিল ভাই কি 2px1, এই যে এই জিনিসটাকে আমি রেড মার্কিং করা এই জিনিসটাকে লিখতেছি 2px1, দেন 2py1, দেন 2pz1। এখন তুমি যদি একটা জিনিস দেখো ভাইয়া, আমি এখানে তোমাদের এইগুলাকে একটু মার্কিং করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা, আমি ধরো এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি ইলেকট্রনটাকে। হ্যাঁ, ইলেকট্রনের ঘূর্ণন, একমুখী ঘূর্ণনে ইলেকট্রনটা আছে। দেন এদেরকেও যদি একইভাবে দেখাই তাহলে দেখো ভাইয়া কি হয়। ওকে, এখানে প্রত্যেকটার মধ্যেও কি আছে, তোমার একমুখী ঘূর্ণনে ইলেকট্রন গুলো আছে। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা অরবিটালে কিন্তু বিজোড় অবস্থায় ইলেকট্রন আছে। এখন কি করবে, দেখো এই মিথেনের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? চারটা না? এই চারটা হাইড্রোজেনের যে আমি চারটা হাইড্রোজেন প্রথমে লিখলাম।
ওকে, দেন প্রতিটা হাইড্রোজেনের কি আছে, একটা করে ইলেকট্রন আছে না, ওই ইলেকট্রনটা সে কি করে এইখানে দেয়, এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও সে এখানে দিবে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও এখানে দিবে, দেন এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও এখানে দিবে, দেওয়ার মাধ্যমে সে কি করবে কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত কার্বন এর হচ্ছে তোমার সংকরায়নের ওই শক্তি স্তরটা, রাইট, মানে হচ্ছে তোমার যেই অরবিটাল গুলো হচ্ছে তোমার সংকরায়নে অংশগ্রহণ করতেছে সেটা। এখন এই কার্বনের ওই যে তোমার বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলোর যে ফাঁকা জায়গাগুলোতে আছে, ফাঁকা জায়গাগুলো বলতে আসলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটালটা, সেখানে আমাদের কি হচ্ছে প্রতিটা হাইড্রোজেনের ইলেকট্রনটা গিয়ে সেখানে তোমার যুক্ত হয়ে কি করতেছে কার্বনের সাথে একটা বন্ধন সৃষ্টি করতেছে, রাইট। কার্বনের ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার ঘটে কি হচ্ছে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে। এই বন্ধনটাকে আমরা বলতেছি কি সমযোজী বন্ধন, রাইট। কারণ কি এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন শেয়ার ঘটেছে, ঠিক আছে, আশা করি বুঝছো। সো এই যে তোমার এই যে বন্ধন গঠন প্রক্রিয়াটাকে এইভাবেই ইলেকট্রন শেয়ারের কনসেপ্টের মাধ্যমে সংকরায়নের কনসেপ্টটাকে তোমাদের বোঝানো হয়ে থাকে। তো যাই হোক, এটা তো আমরা বেসিক জিনিসটা বুঝছি। এখন দেখো বলা হচ্ছে জৈব যৌগের যে সংকরায়নটা, এই সংকরায়ন তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে sp, একটা sp2 আর একটা হচ্ছে sp3। এখন দেখো তো ভাইয়া, আমি অলরেডি এখানে তোমাদের sp3 টা দেখাইছি। sp3 এর কনসেপ্টটা কি ছিল, যে কেন্দ্রীয় পরমাণু, একটি যৌগের যে পরমাণুর সংখ্যাটা কম থাকবে সেই পরমাণুটাকে কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরবো। যেমন এখানে আমি যেটা বললাম, মিথেনের মধ্যে তোমার হাইড্রোজেন চারটা, কার্বন একটা, সো কার্বন পরমাণুর সংখ্যা যেহেতু কম, কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখন এই কার্বনের এই কেন্দ্রীয় পরমাণুটার হচ্ছে আমাদের সংকরায়ন ঘটবে। এখন এই কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তর আমরা যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলো দেখতেছি, তারাই মূলত আমাদের কি করবে সংকরায়নে অংশগ্রহণ করবে। এখন এই বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলোর মধ্যে একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল যদি একসাথে যুক্ত হয় তোমার একটা সংকর অরবিটাল তৈরি করে, তখন তাকে বলা হবে sp3 সংকর অরবিটাল। আর যদি এমন হয় যে তোমার একটি s অরবিটাল, একটি s অরবিটাল অর্থাৎ এই যে তোমার কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল, একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল, অর্থাৎ ধরো px এবং py, অর্থাৎ ধরো এই pz অরবিটালে ইলেকট্রন নাই, তাহলে কি আছে এই যে 2s1 2px1 2py1, তাহলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কে কে 2s 2px 2py। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে তোমার এই 2pz টা যদি না থাকতো, তাহলে একটি s এবং দুটি p অরবিটাল মিলে সংকরায়নে অংশগ্রহণ করতো, তখন কি হচ্ছে তাহলে s আর p অরবিটাল দুইটা sp2, তখন আমরা sp2 বলতাম। আর যদি এমন হতো ধরো তোমার শুধুমাত্র s অরবিটাল আছে সর্বশেষ শক্তি স্তরে, s অরবিটাল আছে আর একটা p অরবিটাল আছে, px অরবিটালে ইলেকট্রন আছে, py এবং pz অরবিটালে টোটালি ইলেকট্রন নাই, তাহলে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল যদি s অরবিটাল হয় আর একটা px অরবিটাল অর্থাৎ p অরবিটাল হয়ে থাকে, তখন এই একটি s এবং একটি p অরবিটাল মিলে যে সংকর অরবিটাল তৈরি করবে তাকে বলা হবে sp সংকর অরবিটাল। ঠিক আছে, আমি আবারও বলতেছি ভাইয়া, সংকরায়ন কিন্তু বৃহৎ আলোচনা, এই জিনিসটিকে একটি ক্লাসের মাধ্যমে সম্ভব না। ঠিক আছে, সো আমি জৈব যৌগের সংকরায়নকে যতটুকু বোঝানোর দরকার সেই ততটুকুই আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তো একটু তোমাদের কষ্ট হলো, একটু চেষ্টা করো বোঝার, ঠিক আছে। সো তাহলে sp টা কি, একটি s অরবিটাল একটি p অরবিটাল মিলে sp সংকরায়ন হবে, অর্থাৎ ভিন্ন শক্তির s অরবিটাল ভিন্ন শক্তির p অরবিটাল মিলে সমশক্তির sp সংকর অরবিটাল তৈরি করবে। একইভাবে s এবং দুইটা p মিলে sp2, একটি s তিনটা p অরবিটাল মিলে sp3। ওকে, ডান। দেন এখন দেখো এখানে আমি আলোচনা করতেছি সিগমা বন্ধন নিয়ে। সিগমা বন্ধন জিনিসটা কি, দেখো একক বন্ধনটাকে আমরা নরমালি সিগমা বন্ধন বলে থাকি, রাইট, এবং এটা অনেক বেশি শক্তিশালী হয়ে বন্ধন হয়ে থাকে। আর এই যে তোমার সিগমা বন্ধন যেটা, এই সিগমা বন্ধনটা কোনটা, এই যে দেখো এখানে যে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই বন্ধনটা কি একক বন্ধন না, এগুলাই মূলত আমাদের সিগমা বন্ধন হয়ে থাকে। তো সিগমা বন্ধনের মধ্যে একটা কথা বলা আছে যে দুটি সংকর অরবিটালের সামনাসামনি অধিক্রমণ ঘটলে সিগমা বন্ধন গঠিত হয়। আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বলতেছি বা যে পয়েন্টগুলো এখানে লিখে আছে, প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝে গেছে। সো এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কনসেপ্টগুলো বোঝার জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই কোর্সটাতে তোমার যা যা বোঝানোর চেষ্টা করতেছি, প্রতিটা জিনিসই কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি মূলত। সো এখন তুমি বলো যে ভাই এই যে সংকর অরবিটাল তো বুঝে দেওয়া হয়েছে তোমাদেরকে, এখন সামনাসামনি অধিক্রমণ মানে কি, দেখো
যারা তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা ক্লিয়ার করছো তারা কিন্তু সংকরায়নের পার্টটা পড়ে আসছে, এবং তোমরা জানো যে যখন আমাদের সংকরায়নের মধ্যে ওই যে অরবিটালের গঠনের মাধ্যমে সংকরায়নটাকে আমরা বুঝাই থাকি, তখন আমরা বলি এই যে তোমার যদি আমি ভাইয়া যদি বলি দেখো এস এবং পি অরবিটাল, ঠিক আছে, এদের মধ্যে যদি আমাদের সংকরায়ন যেটা ঘটে এসপি সংকরায়ন, এটাকে যদি ভাইয়া দেখানোর চেষ্টা করি তাহলে কি হয় দেখো এস অরবিটালের গঠনটা কেমন, এই যে এরকম, ঠিক আছে। ওকে, এরকম করে তোমার এটা হচ্ছে যেহেতু ত্রিমাত্রিক হয়ে থাকে, সো এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তো মূলত হচ্ছে একটা সার্কেল, রাইট? এই সার্কেলটাই হচ্ছে আমাদের মূলত এস এস অক্ষটাকে বোঝানো হয়ে থাকে। আর পি অরবিটালটা মূলত আমাদের কি, এই পি অরবিটালটা মূলত হচ্ছে যে আমাদের এরকম একটা ডাম্বেলকে বোঝানো হয়ে থাকে। তো যাক, আমি এই অক্ষগুলোকে যদি বাদ দিই, ত্রিমাত্রিক গঠনের কনসেপ্টটাকে যদি বাদ দিই, জাস্ট আমি যদি নরমাল ভাবে বলি তাহলে এটা এস অরবিটালের গঠন আর এটা হচ্ছে পি অরবিটালের গঠন, ডাম্বেলটাই হচ্ছে পি অরবিটালের গঠন। সো এটা মিলে আমাদের যে এসপি গঠনটা সৃষ্টি করে সেটা কেমন হয়, এই ডাম্বেলটা দিবা আর ভিতরে হচ্ছে এরকম ছোট দুইটা দিবা, ঠিক আছে। সো এই গঠনটাই হচ্ছে মূলত আমাদের কি এসপি সংকরায়নকে নির্দেশ করে। তো তোমার এখানে হচ্ছে আমি দেখাই দিব তোমাদেরকে স্ক্রিনে এই গঠনটা এসপি সংকরণের, এই গঠনটা আমি স্ক্রিনে দেখাই দিব। এখানে হয়তো তোমাদের ছোট লাগতে পারে, বোর্ডটা যেহেতু ছোট, সো এটা ছোট হয়ে গেছে, আমি স্ক্রিনে দেখাই দিব, তো তোমরা দেখে নিতে পারো। তো আসলে ভাইয়া এই জিনিসগুলো যদি বুঝতে হয়, যে বললাম আবারও যে ওই চ্যাপ্টারটা তোমাদের মনে পর্যায়িত ধর্মের চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে। এখন আমি যদি ছোট করে বলি তোমাদের, দেখো দুটি পি অরবিটাল, ঠিক আছে, এই একটি পি অরবিটাল, পি অরবিটালের গঠনটা তো তোমরা অলরেডি বুঝছো, এটাই হচ্ছে পি অরবিটালের গঠন। সো আরেকটা পি অরবিটাল, এদের যখন মুখোমুখি তোমার অধিক্রমণ ঘটবে, অর্থাৎ এরা হচ্ছে তোমার মুখোমুখি এরকম করে যখন অধিক্রমণ করবে, এই অধিক্রমণের ফলে তাদের মধ্যে কি হচ্ছে, এরকম একটা গঠন সৃষ্টি হয়ে যাবে। দেখো এই যে একে অপরের সাথে এরকম যুক্ত হয়ে এখানে হচ্ছে একটা পয়েন্ট কি তাদের যুক্ত হয়ে গেল, দুইটা পি অরবিটাল কি হচ্ছে, দুটি পি অরবিটালের মধ্যে এখানে হচ্ছে আমি যদি বলি এই ধরো দুটি পি অরবিটালের মধ্যে, হ্যাঁ, দুটি পি অরবিটাল মিলে এখানে একটা সংযোগস্থল সৃষ্টি করছে। এই দুটি পি অরবিটালের যে সংযোগস্থল, এখানে মূলত কি হচ্ছে, এই দুটি পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে তারা এখানে কি করতেছে, একটা সিগমা বন্ধন সৃষ্টি করতেছে, ঠিক আছে। তো এটাই মূলত বোঝানো হচ্ছে যে এখানে আমি যদি সংকর অরবিটাল বলি, সো এটা যদি একটা ধরো এরকম যদি বলি, এই যে এসপি সংকর অরবিটাল গঠনটা এরকম না, সো আমি ভিতরে এরকম দিলাম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূলত একটা এসপি সংকর অরবিটাল, দেন এখানে ভিতরে দুইটা দিলাম, এটাও আমাদের একটা এসপি সংকর অরবিটাল। সো এটাই হচ্ছে আমাদের এসপি সংকর অরবিটালের গঠন। সো এই দুইটা এসপি সংকর অরবিটালে যখন এরকম মুখোমুখি অধিক্রমণটা ঘটতেছে, ঠিক আছে, এই যে এটা আমাদের একটা এসপি সংকর অরবিটাল, সো তাহলে আমাদের এটা একটা এসপি সংকর অরবিটাল, সো এটাও আমাদের একটা এসপি সংকর অরবিটাল, ঠিক আছে। সো দুটি এসপি সংকর অরবিটালে যখন মুখোমুখি অধিক্রমণটা ঘটতেছে তখন তাদের মধ্যে কি হচ্ছে, আমাদের সিগমা বন্ধনটার সৃষ্টি হচ্ছে। তো তাহলে এই যে আমাদের তোমার এসপি প্লাস এসপি, অর্থাৎ দুটি এসপি সংকর অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে আমাদের সিগমা বন্ধন সৃষ্টি হচ্ছে, এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, সিগমা বন্ধন মানে একক বন্ধন, অর্থাৎ একটা একক বন্ধনের সৃষ্টিও হবে, ঠিক আছে। ওকে, দেন তাহলে আমরা এখানে বলতে পারি শর্টলি যে একক বন্ধন যেটা, এই একক বন্ধনটা মূলত আমাদের সিগমা বন্ধন, আর এই সিগমা বন্ধনটা কি হয়ে থাকে, শক্তিশালী বন্ধন হয়ে থাকে। আমি এখানে যা যা বলছি অনেকের মাথার উপর দিয়ে গেছে আমি জানি, কিন্তু ভাইয়া এটা তাদের জন্য, তারাই হচ্ছে লাভবান হবে বা তারাই বুঝবে যারা হচ্ছে তোমার মৌলের পর্যায়িত ধর্মের চ্যাপ্টারটা পড়ে আসছে, ঠিক আছে, তারা কিন্তু একটু রিলেট করতে পারবে। তো এগুলো কেন বলছি একটু পরে যেগুলো তোমাদেরকে বুঝাবো সেগুলোর জন্য আসলে বেসিক এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, এরপর যদি আমি বলি ভাইয়া পাই বন্ধনটা কি, পাই বন্ধন মানে হচ্ছে সহজ হিসাব, সিগমা বন্ধনের সাথে যদি অন্য কোনো বন্ধন থাকে তাহলে, মানে একটা একক বন্ধনের সাথে যদি একাধিক কোনো বন্ধন থাকে তাহলে একটা একক বন্ধন হবে সিগমা বন্ধন, বাকিগুলো হবে পাই বন্ধন। অর্থাৎ আমার যদি কোনো একটা জায়গায় এরকম একক বন্ধন থাকে, ফার্স্ট এটা হবে সিগমা বন্ধন, দেন একাধিক যদি বন্ধন থাকে এগুলোকে আমরা কি বলবো, এই বাকিগুলোকে বলবো পাই বন্ধন, ঠিক আছে। ওকে, তো এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এখানে পাই বন্ধনের ক্ষেত্রে বলা হচ্ছে দুটি সংকর অরবিটালে যখন পাশাপাশি অধিক্রমণ ঘটবে তখন পাই বন্ধনটা সৃষ্টি হবে। যেমন ধরো এটা একটা তোমার পি অরবিটাল আর এটা একটা পি অরবিটাল, ঠিক আছে, যখন এদের মধ্যে তোমার পাশাপাশি অধিক্রমণ ঘটবে, কি বললাম ভাইয়া, পাশাপাশি অধিক্রমণ মানে কি এরকম করে, ঠিক আছে, পাশাপাশি যখন তাদের একে অপরকে অধিক্রমণ করবে, হ্যাঁ, পাশাপাশি অধিক্রমণের ফলে তাদের মধ্যে কি হবে, একটা পাই বন্ধন সৃষ্টি হবে, ঠিক
ঠিক আছে, ওকে। তো এই যে আমাদের পাই বন্ধনটা তাহলে কিভাবে হয় ভাইয়া, পাশাপাশি অতিক্রমণের ফলে সিগমা বন্ধন সৃষ্টি হয় সামনাসামনি অতিক্রমণের ফলে, অর্থাৎ এরকম মুখোমুখি অতিক্রমণ ঘটলে আমাদের সিগমা বন্ধনটা সৃষ্টি হবে, আর পাশাপাশি অতিক্রমণ ঘটলে আমাদের পাই বন্ধনটা সৃষ্টি হবে। আর এই যে পাই বন্ধনের ক্ষেত্রে কি হয়, একটা অসংকরিত পি অরবিটাল থাকে। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য মনে রাখবা যে তোমার পাই বন্ধনের ক্ষেত্রে কি হবে, অসংকরিত একটা পি অরবিটাল থাকবে। আর এই যে তোমার অসংকরিত যে পি অরবিটালটা থাকে, এটার মূলত কাজ কি, এটার মূলত কাজ হচ্ছে তোমার এই যে তোমার পাই বন্ধনটা সৃষ্টি করা। পাই বন্ধনের গঠনের কারণটা হচ্ছে আসলে যখন কোন একটি এই যে যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর কোন তোমার যদি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ না করে, ঠিক আছে, সংকরায়নে অংশগ্রহণ না করে বলতে যখন তুমি দেখতে পাচ্ছ যে সংকরায়ন ঘটার পরেও, ধরো আমি যদি বলি এইখানে কার্বনের sp2 সংকরায়ন ঘটছে, তাহলে sp2 মানে কি, একটি s অরবিটাল দুটি p অরবিটাল মিলে সংকরায়ন ঘটবে, অর্থাৎ sp2 সংকরায়ন ঘটাবে। এখন এই 2p z অরবিটাল তো রয়ে গেছে এবং সেখানে বিজোড় ইলেকট্রন আছে, তাহলে যদি কোনো কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরে যেই অরবিটাল গুলো তোমার সংকরায়নে অংশগ্রহণ করে, সেগুলো অংশগ্রহণ করার পরেও অবশিষ্ট কোনো অরবিটাল যদি থেকে যায়, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট কোনো অরবিটাল যদি থেকে যায়, সেটা পাই বন্ধন গঠনে কাজ করবে। সো কার্বনের যদি সর্বোচ্চ শক্তি স্তরের একটি s এবং দুটি p অরবিটাল মিলে sp2 সংকরায়ন প্রদান করে, তাহলে অবশিষ্ট যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 2pz অরবিটালটা আছে, সেটা আমাদের কি করবে, পাই বন্ধন গঠনে কাজ করবে। ঠিক আছে, এটা পাই বন্ধন গঠনে কাজ করবে। সংকরায়নের কনসেপ্ট যাদের জানা আছে, সংকরায়নের চ্যাপ্টার যারা পড়ে আসছো তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতেছো। সো এখানে তুমি যদি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে কি হচ্ছে, কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন আছে, রাইট? কার্বন কার্বন একক বন্ধন হলে এটাকে আমরা কি বলি ভাইয়া, অ্যালকেন বলি। কি বলি? অ্যালকেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, কার্বনের কি হয়, sp3 সংকরায়ন ঘটে। আমি তুমি বলতে পারো ভাইয়া কিভাবে? আচ্ছা দেখো, একটা কার্বনের তোমার আমি বলেছিলাম কার্বনের সর্বশক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, তার আরো 4টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে, যার কারণে সে 4টা ইলেকট্রন কি করবে, সে বন্ধন গঠনে শেয়ার করবে, অর্থাৎ তার যোজনী সে 4 ব্যবহার করে। অর্থাৎ সহজ কথায় কার্বনের 4টা হাত থাকে। ঠিক আছে, কার্বন কয়টা হাত থাকে, কার্বনের 4টা হাত থাকে। সো এই কার্বনের 4টা হাতের মধ্যে তুমি যদি খেয়াল করো, এখানে 4টা হাতে কি একক বন্ধন না, তার মানে 4টা হাতে কি আমাদের সিগমা বন্ধন। এখানে 4টা যে বন্ধন আছে কার্বনের চতুর্পাশে 4টাই আমাদের সিগমা বন্ধন। এখন এখানে তোমার সংকরায়ন বের করার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি দেখো, সংকরায়ন মানে হচ্ছে, সংকরায়ন একটা সূত্র আছে, ফর্মুলা, যে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। যার সংকরায়ন আমি বের করব, তার সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। এখন তুমি বলতে পারো ভাই মুক্ত জোড় ইলেকট্রন মানে কি, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে কাজ করেনি। তুমি যদি কার্বনের ক্ষেত্রে এখানে চিন্তা করো, কার্বনের কিন্তু 4টা হাত ফিল আপ, অর্থাৎ সে 4টা তার সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রনই বন্ধন গঠনে ব্যবহার করে ফেলছে, তার মানে তার এখানে কি কোনো মুক্ত ইলেকট্রন নেই। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো, তাহলে এখানে আমি যদি বলি যে ভাই কার্বনের সংকরায়ন, কার্বনের সংকরায়ন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের সিগমা বন্ধনের সংখ্যা প্লাস, ওকে, সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। এখানে দেখো কার্বনের চতুর্পাশে কয়টা আছে, আমি কার্বনের ক্ষেত্রেও যদি বলি চতুর্পাশে কয়টা আছে, চতুর্পাশে হচ্ছে আমাদের টোটাল 4টা হাত আছে, অর্থাৎ 4টা সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা 4 প্লাস সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন 0 ইকুয়ালস টু 4। তাহলে তার সংকরায়নের মান কত, 4। সংকরায়নের মান যদি 4 হয়, তুমি দেখো তো সংকরায়নের মান 4 মানে কি, sp3 না? sp3 এর ক্ষেত্রে কয়টা অরবিটাল কাজ করতেছে, 4টা অরবিটাল। এই যে একটি s 3টা p মিলে টোটাল 4টা অরবিটাল মিলে sp3 সংকরায়ন গঠন করে। সো sp3 সংকরায়ন যখন ঘটে, তখন সংকরায়নের ভ্যালু কত হয়, 4 হয়। অর্থাৎ 4টা অরবিটাল মিলে আমাদের কি করবে, 4টা ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল একসাথে মিলিত হয়ে আমাদের কি করবে, সমশক্তির sp3 সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে আমাদের যখন সংকরায়নের ভ্যালু 4 আসে, সেটা মূলত আমাদের কাকে নির্দেশ করে, sp3 সংকরায়নকে। সো এখানে প্রতিটা কার্বনেরই কিন্তু একক বন্ধন দ্বারা কানেক্টেড আছে, সো এদের প্রত্যেকেরই হচ্ছে sp3 সংকরায়ন। কিন্তু তুমি যদি এখানে চিন্তা করো ভাইয়া, এই কার্বনটা, এই কার্বন এবং এই কার্বন, দুইটা কার্বনিক মধ্যখানে দ্বিবন্ধন আছে। সো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তাদের ক্ষেত্রে কি হয়, ওই যে সূত্র যেটা বললাম যে সিগমা বন্ধনের সংখ্যা, তাহলে এখানে তুমি বলো তো সিগমা বন্ধনের সংখ্যা কয়টা, এখানে কার্বনের চতুর্পাশে সিগমা বন্ধন কয়টা। তুমি এখানে যদি একটা জিনিস খেয়াল করো,
এই এই যে এটা একটা সিগমা বন্ধন। আচ্ছা, কার্বনের কয়টা হাত? 4টা হাত। ওকে, এখানে আমি দেখাচ্ছি। সো কার্বনের হচ্ছে দুইটা কার্বন দ্বিবন্ধন দ্বারা কানেক্টেড আছে। সো কার্বনে আমরা জানি 4টা হাত। সো এখানে দ্বিবন্ধন, তার মানে আরো দুইটা হাত ফাঁকা। ধরো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এই কার্বনের ক্ষেত্রে এখানে একটা দিলাম, আরেকটা হচ্ছে ধরো এই পাশে দিলাম। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো ভাই, কার্বনের 4টা হাতের মধ্যে সে দুইটা হাত ব্যবহার করতেছে কি অপর কার্বনের সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু বাকি দুইটা হাত মুক্ত। এই দুইটা হাতের সাথে সে কি করবে, এখানে এই দুইটা হাতের সাথে সে দুইটা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে, বা দুইটা অন্য যে কোনো মূলক বা যে কোনো পরমাণুকে যুক্ত করতে পারে। ধরো এখানে ক্লোরিন যুক্ত থাকতে পারে, আর এখানে হাইড্রোজেন যুক্ত থাকতে পারে, এমন হতে পারে। ওকে, যাই হোক, এখন এখানে যদি আমি দেখি, আমরা যে প্রথম বন্ধনটাকে সিগমা বন্ধন বলি, আর একের অধিক বন্ধন থাকলে সেটাকে বলি পাই বন্ধন। তো এটা পাই, এটা সিগমা বন্ধন। দেন এই একক বন্ধন সিগমা, এটা সিগমা। তাহলে এই কার্বনের ক্ষেত্রে সিগমা বন্ধনের সংখ্যা কত? 1 2 3 3 প্লাস এই কার্বনের কি অবশিষ্ট কোনো ইলেকট্রন আছে? সে 4টা ইলেকট্রনকে কিন্তু এই যে এখানে একটা, দুইটা, তিনটা, 4টা, সে 4টা ইলেকট্রনই কিন্তু সেইখানে ব্যবহার করে ফেলছে তার সর্বশক্তি স্তরে। তার মানে তার কোনো অবশিষ্ট ইলেকট্রন নেই। তাহলে মুক্তজোড়ী ইলেকট্রনের সংখ্যা 0, তার মানে ইকুয়ালস টু কত? 3 হচ্ছে। তার মানে সংকরায়নের ভ্যালু, এখানে আমরা মূলত একটা সংকরায়নের মানই বের করছি, সংকরায়ন, রাইট? ওকে, সংকরায়ন বের করছি, সংকরায়নের ভ্যালু হচ্ছে 3। এখন সংকরায়নের ভ্যালু 3 মানে কি? সংকরায়ন ভ্যালু 3 মানে হচ্ছে তিনটা অরবিটাল মিলে আমাদের সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে তিনটা অরবিটাল কি হতে পারে? প্রথমটা s হবে, দেন px, তারপর কি হতে পারে? py, রাইট? সো তাহলে এই যে একটা s দুইটা p মিলে আমাদের কি হয়? sp2 সংকরায়ন সৃষ্টি করবে। তার মানে এখানে এই যে দুইটা কার্বন দ্বিবন্ধন দ্বারা কানেক্টেড আছে তাদের দুইজনেরই কি হবে? এই কার্বনের ক্ষেত্রে sp2 হবে, এই কার্বনের ক্ষেত্রে sp2 হবে। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, এই কার্বনটার কিন্তু সিগমা বন্ধনের সংখ্যা একটা, দুইটা, তিনটা, আরো একটা হতে পারে, ঠিক আছে? 4টা। কারণ কি? এই কার্বনটা তো এই কার্বনের সাথে একক বন্ধন দ্বারা কানেক্টেড, ঠিক আছে? কিভাবে হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, এই যে কার্বন দ্বিবন্ধন কার্বন, দেন একক বন্ধন কার্বন। এই কার্বন এবং এই কার্বন, এই দুটি কার্বনের মধ্যে কিন্তু একক বন্ধন আছে, ঠিক আছে না? সো একক বন্ধন যেহেতু আছে, তার মানে কি হবে? এই কার্বনটার সাথে কিন্তু আবার এই কার্বনটা দ্বিবন্ধনের মাধ্যমে কানেক্টেড। সো এই কার্বনের এই আমি যদি সহজ হিসেবে পাই, এত কিছু একক বন্ধন দ্বিবন্ধন দেখতে হবে না, টেকনিক যেটা ওইটাই ফলো করো, যে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। তাহলে এই কার্বনের ক্ষেত্রে যদি দেখি তোমার সিগমা বন্ধন কয়টা আছে, এগুলোর হাতগুলো কমপ্লিট করো তুমি, তাহলে ভালো করে বুঝতে পারবা। এখানে সে দুইটা হাত ফিল আপ করছে, এখানে একটা, তিনটা, আরেকটা হাত থাকবে 4টা, কারণ কার্বনে কয়টা হাত থাকে? 4টা হাত থাকবে। সো 4টা হাত আমাদের আগে আমরা পূরণ করে দিই, তারপরে বোঝানোর চেষ্টা করি। সো এইখানে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, তারপর এরও কয়টা হয়েছে? একটা হয়েছে, দুইটা, তিনটা, 4টা। ওকে, প্রত্যেকেরই কি 4টা করে হাত হয়ে গেছে। সো এই কার্বনের যদি আমি বলি সিগমা বন্ধনের সংখ্যা কত? সিগমা, হ্যাঁ, প্লাস আমাদের কি হবে? মুক্ত ইলেকট্রন, রাইট? এটাই হচ্ছে আমাদের সূত্র সংকরায়ন বের করার। সো সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? এই একটা, দুইটা, আর এখানে একটা, তিনটা। অন্যটা তো পাই বন্ধন, রাইট? এটা যদি আমি পাই বলি, এটা হচ্ছে সিগমা। সো তিনটা সিগমা বন্ধন, মুক্তজোড়ী ইলেকট্রন নাই, 0 ইকুয়ালস টু 3। 3 হলে কি হয়? sp2 সংকরায়ন হবে, রাইট? সো একইভাবে এই কার্বনের ক্ষেত্রেও কি সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা সিগমা বন্ধন, তাহলে 3 প্লাস মুক্তজোড়ী ইলেকট্রন সংখ্যা 0 ইকুয়ালস টু 3, মানে কি? sp2 সংকরায়ন। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে তুমি সিগমা বন্ধন দেখো, একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে 4টা সিগমা বন্ধন প্লাস মুক্তজোড়ী ইলেকট্রন সংখ্যা 0 ইকুয়ালস টু 4। এখন সংকরায়নের ভ্যালু 4 হলে কি হয়? sp3 সংকরায়ন, মানে একটা s, তিনটা p অরবিটাল মিলে আমাদের sp3 সংকরায়নটা দিবে। তো তাহলে এখানে একটা জিনিস বুঝলাম আমরা, কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা কানেক্টেড থাকলে ওই কার্বনগুলোর sp2 সংকরায়ন ঘটে, আর কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকলে ওই কার্বনটার কি হবে? sp3 সংকরায়ন ঘটবে। দেন তুমি যদি এখানে খেয়াল করো, কার্বন কার্বনের মধ্যে কি আছে ভাইয়া? আচ্ছা, কার্বনের হাতগুলো ফিল আপ আছে, এই যে 3 1 4, এই কার্বনটা 3 1 4, 4টা হাত কার্বনের হয়ে থাকে, সো 4টা হাতই ফিল আপ। দেন এই কার্বনের ক্ষেত্রে তুমি দেখো, এই কার্বনের হাত ক্ষেত্রে কিন্তু আরো একটা হাত হবে, সো হাতটা আমি ফিল আপ করে দিলাম। এখন তুমি যদি একটা বিষয় খেয়াল করো ভাইয়া, এই কার্বন কার্বনের মধ্যে কি আছে? ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধন থাকলে সহজ হিসাব sp সংকরায়ন ঘটবে। সো এটা একটা জিনিস। আর তুমি যদি বলো যে না ভাই আমি বের করব, তাহলে বের করো। এখানে প্রথমটা আমাদের কি হবে? প্রথম যে বন্ধনটা থাকবে সে প্রথম বন্ধনটাকে আমরা বলি কি? সিগমা বন্ধন। আর এখানে একটা আছে, দুইটা সিগমা বন্ধন। আর বাকি যেগুলো আছে, বাকি দুইটাকে আমরা কি বলবো ভাইয়া? এই বাকি দুইটা বন্ধনকে আমরা বলবো
পাই বন্ধন, ঠিক আছে। তো তাহলে বলো তো এই দুটি কার্বনের মধ্যে আমি যদি চিন্তা করি, এই কার্বন দুইটার ক্ষেত্রেই একই ধরনের অবস্থা দেখতে পাচ্ছি। এই কার্বনেরও আমাদের কি সিগমা বন্ধনের সংখ্যা কত, সিগমা বন্ধনের সংখ্যা 2, এটা একটা দুইটা, প্লাস আমাদের যদি মুক্ত জোড় ইলেকট্রন কি দুইটা কার্বনই ক্ষেত্রে, আমি যদি এই কার্বনের ক্ষেত্রে বলি, এই কার্বনের কিন্তু 4টা হাত ফিল আপ, মানে 4টা তার যোজনী ফিল আপ বা সর্বশক্তি স্তর 4টা ইলেকট্রনই সে ব্যবহার করে ফেলছে, তার মানে অবশিষ্ট ইলেকট্রন নাই, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন 0 ইকুয়ালস টু 2 আসতেছে। 2 হলে কি হবে, sp সংকরায়ন। তাহলে সংকরায়নের ভ্যালু 2 আসা মানে কি দুটি অরবিটাল মিলে সংকরায়ন সৃষ্টি করতেছে। দুটি অরবিটাল কি হতে পারে, একটি s একটি p অরবিটাল, এই দুটি অরবিটাল মিলে আমাদের sp সংকরায়নটা প্রদান করবে। সো একইভাবে এই কার্বনের ক্ষেত্রে তুমি যদি দেখো, এই কার্বন তো এই কার্বনের সাথে ত্রিবন্ধনের সাথে কানেক্টেড, সো এই কার্বনের ক্ষেত্রেও সিগমা বন্ধন কয়টা আছে, এটা একটা আর একটা এটা, সো দুইটা, তো আর মুক্তজোড় ইলেকট্রন তো নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, sp সংকরায়ন আসছে। কিন্তু এই কার্বনটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, এই কার্বনের চতুর্পাশে কিন্তু একক বন্ধন, সো এর কিন্তু 4টা সিগমা বন্ধন আছে, 4টা সিগমা বন্ধন। তাহলে 4টা সিগমা বন্ধন থাকলে আমরা জানি 4টা সিগমা বন্ধন থাকলে সে সংকরায়নের ভ্যালু যখন 4 হবে তখন সেটা কি হয়ে যাবে, sp3 সংকরায়ন। তাহলে এই কার্বনটা sp3 সংকরায়ন ঘটতেছে, আর এই দুইটা কার্বন ত্রিবন্ধনের সাথে কানেক্টেড থাকার কারণে এই দুইটা কার্বনের sp সংকরায়ন ঘটতেছে। তো এখানে একটু হিবিজিবি মনে হতে পারে, যেহেতু আমি যখন লিখছিলাম আসলে তখন ভালো করে খেয়াল করি নাই, তো পরে ক্লাস নিতে নিতে আসলে বুঝলাম যে এখানে আসলে জায়গা কম হয়ে গেছে। যাই হোক, সহজ হিসাবে আমি যতটুকু আসলে বোঝানোর চেষ্টা করছি, আসলে আশা করি বুঝার কথাই, কারণ মুখে মুখে যেহেতু বলে পড়াচ্ছি তোমাদেরকে। তো সহজ কথায়, যদি আমাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে, একটা কার্বন আর একটা কার্বন, এই দুটি কার্বনের মধ্যে যদি একক বন্ধন থাকে তাহলে সেটা হবে আমাদের কি অ্যালকেন বলি, আর এই অ্যালকেনে কি হবে, sp3 সংকরায়ন ঘটবে। আর একটা কার্বন আর একটা কার্বন, এই দুটি কার্বনের মধ্যে যখন দ্বিবন্ধন থাকবে তখন সেটাকে আমি বলবো কি তোমার অ্যালকিন বলে থাকি। আর কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ওই দুটি কার্বনের sp2 সংকরায়ন ঘটে। আর কার্বন দুটির মধ্যে যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যালকাইন বন্ধন গঠন, এবং সেই অ্যালকাইনের মধ্যে এই দুটি কার্বনের মধ্যে যে ত্রিবন্ধন অবস্থা, এই ত্রিবন্ধনের মধ্যে আমাদের কি থাকে, একটাই শুধুমাত্র সিগমা বন্ধন থাকবে আর বাকি দুটো হবে পাই বন্ধন। সো এই ক্ষেত্রে আমাদের কি হয়, এই অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে আমাদের কি হবে, sp সংকরায়ন ঘটবে। তো যাই হোক, আমি তোমাদেরকে মূলত এখানে যৌগ যৌগের পুরো বন্ধন গঠন প্রণালী এবং সংকরায়নটা বোঝানোর চেষ্টা করেছি শর্টলি। আমি বারবারই বললাম এই ক্লাসটিতে যে আসলে এই সংকরায়নের ক্লাসটা আসলে এত শর্টলি তোমাদেরকে বোঝানো সম্ভব না। মৌলের পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটিতে আমি সংকরায়নের বৃহৎ আলোচনা করেছি। তোমরা যারা ওই ক্লাসটি করতে চাও আমাকে বলবা, আমি কিন্তু তোমাদেরকে ওই ক্লাসটা প্রোভাইড করবো। এটা কিন্তু আমার আলাদা আরেকটা কোর্সের ক্লাস, ঠিক আছে। ওকে, সো ওই কোর্সটিতে আমি মূলের পর্যায়িত ধর্মের পুরো জিনিসটাকে আলোচনা করেছি, সেখানে কিন্তু সংকরায়নের পুরো পার্টটা খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। তো সেখানে মূলত সংকরায়নের পুরো জিনিসটাকে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে আমি আসলে এক ক্লাসের মধ্যে পুরো সংকরায়নটাকে ছোট করে যতটুকু বোঝানোর দরকার ততটুকুর চেষ্টা করেছি। কিন্তু তোমাদের যারা ওই চ্যাপ্টারটা এখনো শেষ করোনি, মৌলের পর্যায়িত ধর্ম চ্যাপ্টারটা পড়োনি, তাদের জন্য সংকরায়নের এই ছোট্টভাবে আমি যেভাবে বুঝাইছি এইভাবে আসলে তোমাদের ভালোভাবে আয়ত্তে আসবে না। তো যাই হোক, যতইটুকু আমার দরকার আসলে, যতটুকু শর্টলি তোমাদেরকে ইজিলি সংকরায়নটাকে বোঝানো যায়, যৌগ যৌগের ক্ষেত্রে সংকরায়নের যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি। এখন তোমাদেরকে আমি অ্যাডমিশন এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা চার্টের মাধ্যমে পুরো জৈব যৌগের বন্ধন এবং সংকরায়নের কনসেপ্টটাকে আমি তুলে ধরবো, যেটা তোমার ভালোভাবে মাথায় থাকতে হবে। এই ক্লাসের লেকচার নোটের মধ্যে তোমরা ওই জিনিসটাকে ভালোভাবে দেখতে পাবা। ওই ক্লাস নোট থেকে তুমি কিন্তু পুরো জিনিসটাকে সুন্দর করে খাতায় নোট ডাউন করে নিবা। ওইটা কিন্তু আমার তোমার বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশনের ক্ষেত্রে বলো, এমসিকিউ তে কিন্তু মাস্ট ওইখান থেকে তোমার একটা এমসিকিউ আসবে। আমরা এখন জৈব যৌগে যে কার্বনের যে সংকরায়ন ঘটে সেটা হচ্ছে আমরা একটা চার্টের মধ্যে দেখি যে জৈব যৌগের মধ্যে যে আমার অ্যালকেনে কোন ধরনের সংকরণ ঘটবে, দেন অ্যালকিনে কোন ধরনের সংকরায়ন ঘটবে, দেন অ্যালকাইনে কোন ধরনের সংকরায়ন ঘটবে, পুরো জিনিসটা আমি একটা চার্টের মধ্যে দেখাচ্ছি। এবং সংকরায়নের মধ্যে আমার কোন ধরনের সংকরায়নে বন্ধন গুণের পরিমাণটা কেমন হবে, দেন হচ্ছে সেখানে এস এর চরিত্রটা কেমন হবে, এস চরিত্র মানে হচ্ছে আমাদের এস এর পরিমাণটা কতটুকু হবে, দেন হচ্ছে এখানে আমাদের বন্ধনের দৈর্ঘ্যটা দেয়া আছে ন্যানোমিটার স্কেলে, দেন ওই যৌগটার গঠনটা কেমন হবে, সেটা কি দেখতে সরলরৈখিক হবে নাকি চতুস্থলকীয় হবে, এই জিনিসগুলো হচ্ছে
মূলত আমরা এই পুরো চার্টের মধ্যে দেখতে পাবো। তো প্রথমেই দেখো এখানে আমি একটা অ্যালকেন যৌগের কথা বলতেছি, সেটা কি ইথেন। সো এটা হচ্ছে আমাদের অ্যালকেন যৌগ। তো আমরা জানি অ্যালকেনের মধ্যে কি হয়, অ্যালকেনের মধ্যে আমাদের মূলত কি ঘটবে, sp3 সংকরায়ন ঘটবে। sp3 সংকরায়ন মানে কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু, আমি যদি এটাকে তোমার আণবিক সংকেত আকারে এটা দেখি, ইথেনের আণবিক সংকেতটা মূলত আমাদের কি হয়, ইথেনের আণবিক সংকেতটা হবে হচ্ছে C2H6। সো এখানে তুমি দেখো হাইড্রোজেন আছে 6টা, কার্বন আছে 2টা। সো কার্বনের সংখ্যা যেহেতু কম, কার্বনটা হবে কেন্দ্রীয় পরমাণু, আর কেন্দ্রীয় পরমাণুরই কি হয়, সংকরায়ন ঘটে। সো এখানে কার্বনের যদি আমরা দেখি, তার সর্বাধিক শক্তি স্তরে 2s অরবিটাল আর 2px 2py 2pz। তো এদের প্রত্যেকেরই কি থাকে, একটা করে ইলেকট্রন থাকে। সো সর্বাধিক শক্তি স্তরের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিলে একটি s এবং 3টি p অরবিটাল, একটা px একটা py আর একটা হচ্ছে আমাদের কি pz। সো একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিলে আমাদের কি করবে, একটা সমশক্তির sp3 সংকর অরবিটাল সৃষ্টি করে। সো এখানে আমি যদি দেখি এই কার্বনটা এবং এই কার্বনের মধ্যে কি আছে, একক বন্ধন আছে। সো একক বন্ধন থাকলে এই দুটি কার্বনের মধ্যে আমাদের কি হবে, কোন ধরনের সংকরায়ন ঘটবে, sp3 সংকরায়ন ঘটবে। সো কার্বন একক বন্ধন কার্বন থাকলে ওই দুটি কার্বনের আমাদের কি হয়, ওই দুটি কার্বনের sp3 সংকরায়ন ঘটে। সো sp3 সংকরায়ন ঘটবে এবং এই ক্ষেত্রে আমাদের এই দুটি কার্বনের মধ্যবর্তী যদি আমাদের এই ইথেন অণুর মধ্যে বন্ধন কোণের পরিমাণ যদি দেখি 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, অর্থাৎ হাইড্রোজেন কার্বন দেন কার্বন, এই বন্ধন কোণের পরিমাণ হচ্ছে আমাদের 109.5 ডিগ্রি হবে। দেন আমি যদি বলি এই ইথেন যৌগটার মধ্যে যেহেতু আমাদের এটা অ্যালকেন যৌগের মধ্যে sp3 সংকরায়ন করতেছে, সেখানে s চরিত্রের পরিমাণ কতটুকু, অর্থাৎ s এর পরিমাণ কতটুকু, আমি টোটাল যদি sp3 কে যদি 100% ধরি, ঠিক আছে, তাহলে এটিকে টোটাল আমি এখানে কি 4টা অরবিটাল মিলে sp3 সংকরায়ন হয়েছে। সো টোটাল 100 কে আমি কি করব, এই যে sp3 সংকরায়নের মধ্যে কার কতটুকু পরিমাণ সেটাকে কি হিসাব করব। দেখো টোটাল হচ্ছে আমার 100% ধরলাম। সো এখানে আমাদের অরবিটাল সংখ্যা কত, এখানে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে টোটাল 4। তাহলে আমার টোটাল এই 100% পরিমাণটাকে তুমি 4 ভাগ করো, তাহলে কত হবে ভাইয়া, 25% করে। প্রতি ভাগে কতটুকু হবে, প্রতি অরবিটালের জন্য 25% পরিমাণ হবে। তাহলে এখানে আমাদের sp3, তাহলে s একটা আর p আছে কয়টা, 3টা, তাহলে s একটা 3টা p, ঠিক আছে। তাহলে s এর পরিমাণ হবে কতটুকু, এই যে প্রতিটা অরবিটালে যে 25% ভাগ, তাহলে s এর জন্য হবে 25% আর 3টা p, তাহলে প্রতি ভাগের জন্য 25 হলে 3টার জন্য কত হবে, 75%। তাহলে তোমার 25% হবে হচ্ছে আমাদের এখানে s এর পরিমাণ, আর p চরিত্রের পরিমাণ হবে কতটুকু, 75%। প্রতিটার জন্য 25%, দেন 3টা p এর জন্য 3 গুণন করলে 3 25 75% হবে, আর s এর পরিমাণ 25%। ওকে, তাহলে ক্যালকুলেশনটা আমরা আশা করি বুঝে গেছি। দেন এই অ্যালকেন যৌগের মধ্যে যে কার্বন কার্বন একক বন্ধন আছে, সেই একক বন্ধনের দৈর্ঘ্যের পরিমাণ কত, 0.154 ন্যানোমিটার। মাইন্ডেড ভাইয়া, এই দৈর্ঘ্যের বন্ধন দৈর্ঘ্যের যে এখানে যা যা বলছি এগুলা ভালো করে মাথায় রাখতে হবে, এগুলা তোমার অ্যাডমিশনে আসবেই আসবে। এই বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা কিন্তু অ্যাডমিশনে কোশ্চেনে আসেই। সো দেন এই যদি আমি এখানে যেমন ইথেন যৌগের কথা বলা হচ্ছে, রাইট, ইথেন যৌগের বন্ধন মানে যৌগটা গঠন এরকম ছিল, এটাকে ভেঙে যদি দেখি, কার্বন একক বন্ধন কার্বন, দেন এই কার্বনে তো 4টা হাত থাকবে, রাইট, এই 4টা হাত থাকে, 4টা হাতের মধ্যে একটা হাত সেই কার্বনের সাথে যুক্ত হওয়ার জন্য ব্যবহার করছে, আর 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে। একইভাবে এটারও 4টা হাত ফিল আপ যদি করি, এই 3টা হাতে 3টা হাইড্রোজেন আর একটা বন্ধন সে কার্বনের সাথে যুক্ত হতে ব্যবহার করছে। এখন এই দুটি কার্বনের মধ্যে যদি আমরা ভাই একটা জিনিস খেয়াল করি, এই দুটি কার্বন একক বন্ধন দ্বারা কানেক্টেড, একক বন্ধন হলে সেটা আমাদের কি হয়, সিগমা বন্ধন হয়। আর এখানে যদি দেখি কার্বনটা সিগমা বন্ধনের সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 4টা সিগমা বন্ধন হলে সেটা আমাদের কি হবে, sp3 সংকরায়ন ঘটবে। দেন একইভাবে এটারও sp3 সংকরায়ন ঘটে। সো এখানে আমি যদি বলি তোমার এই যৌগটার মধ্যে এই কার্বন কার্বনের বন্ধনের দৈর্ঘ্যের পরিমাণটা কত, এই সিগমা বন্ধনের দৈর্ঘ্যের পরিমাণটা কত বলা হচ্ছে, 0.154 ন্যানোমিটার, 0.154 ন্যানোমিটার। আর যদি বলি কার্বন হাইড্রোজেনের, এই কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, সো এই কার্বন হাইড্রোজেনের দৈর্ঘ্যের পরিমাণ কত, ঠিক আছে, এই কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ কতটুকু, এটার পরিমাণ বলা হচ্ছে 0.110 ন্যানোমিটার, ঠিক আছে।
0.110 ন্যানোমিটার। তো তাহলে এটা বুঝলাম। আর এই যে আমাদের এখানে ইথেন যার sp3 সংকরায়ন ঘটতেছে, sp3 সংকরায়ন যাদের ঘটে তাদের গঠনটা হয় চতুস্থলকীয়। কি বললাম ভাইয়া? sp3 সংকরায়ন যে সকল যৌগের ঘটে থাকে ওই সকল যৌগের জ্যামিতিক গঠনটা অর্থাৎ সে অণুর গঠনটা হয় চতুস্থলকীয়। আমি কিন্তু স্ক্রিনে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ইথেনের যে চতুস্থলকীয় sp3 সংকরায়নের জন্য যে গঠনটা চতুস্থলকীয় গঠনটা সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো sp3 সংকরায়ন যাদের ঘটে তাদের চতুস্থলকীয় গঠন দেখা যায়। দেন তুমি যদি এখানে দেখো এরপরে কি দেয়া আছে, ইথিন। ইথিন মানে কি? কার্বন ডাবল বন্ড কার্বন আছে, রাইট? সো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যালকিন বলে থাকি। আর অ্যালকিনের ক্ষেত্রে কোন সংকরায়ন ঘটে থাকে আমরা জানি? sp2 সংকরায়ন। একটু আগে আমি আলোচনা করেছি sp2 সংকরায়নের কথা। সো এখানে তুমি যদি একটা দেখো sp2 সংকরায়ন ঘটার মানেটা কি? একটি s অরবিটাল, দুটি p অরবিটাল। সো দুটি p অরবিটালের মধ্যে একটা px আর একটা py হতে পারে। সো একটি s অরবিটাল, দুটি p অরবিটাল, একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল, একটা px আর একটা py, এরা মিলে হচ্ছে আমাদের মূলত কি করবে? sp2 সংকরায়নটা প্রদান করে থাকবে। আর sp2 সংকরায়ন যাদের ঘটে তাদের বন্ধন কোণের পরিমাণ 120 ডিগ্রি হয়ে থাকে। আর এই sp2 সংকরায়নের মধ্যে আমাদের s এর পরিমাণ 33.33%। কিভাবে? ওই যে এখানে যেভাবে এক্সপ্লেন করছি ভাইয়া, এভাবে তুমি বের করো। টোটাল sp2 কে তুমি 100% ধরো। এখানে sp2 এর মধ্যে অরবিটাল সংখ্যা কয়টা? 2 একে 3টা। সো 3টার জন্য 100%। তাহলে একটা অরবিটাল, ঠিক আছে, একটা অরবিটালের জন্য কতটুকু, কত পরিমাণ? একটা অরবিটালের জন্য পরিমাণ কতটুকু হবে? এই 100 কে 3 দ্বারা ভাগ করো, তাহলে কতটুকু হবে? তোমার 33.33% এর মতো, রাইট? সো এখানে আছে একটা s। সো একটি s এর পরিমাণ তাহলে কি হবে? এই একটা অরবিটালের জন্য 33.33%, তাহলে একটা s এর জন্য 33.33%। তাহলে p আছে কয়টা? p আছে দুইটা, তাহলে দুইটা p এর জন্য কি হবে? একটা p এর জন্য 33.33 হলে দুটি p এর জন্য দ্বিগুণ করো, তাহলে 66.66%, রাইট? সো একটা s এর চরিত্রের পরিমাণ থাকবে 33.33% আর 2p এর জন্য থাকবে 66.66%। অর্থাৎ এখানে আমাদের s চরিত্রের পরিমাণ 33.33% আর 100 থেকে 33.33% টাকে বাদ দিলে বাকি যে 66.66% থাকবে, এটা কার পরিমাণ? এটা হচ্ছে আমাদের তোমার p চরিত্রের পরিমাণ। এটা কার? p চরিত্রের পরিমাণ। ওকে, মানে এই যে তোমার এই p অরবিটালটার পরিমাণটা আর কি, তার হচ্ছে এই সংকরায়নের প্রভাবটা হচ্ছে 66.66%। দেন এই অ্যালকিন যৌগটার মধ্যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ কত? 0.134 ন্যানোমিটার। তুমি একটা জিনিস দেখো, যখন তোমার এই অণুতে বন্ধন কোণের পরিমাণ বাড়তেছে তখন এই বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তুমি যদি খেয়াল করো কার্বন কার্বন একক বন্ধন ছিল 0.154 ন্যানোমিটার, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটার মান হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর আমি যদি একটা জিনিস খেয়াল করি, এই অ্যালকিন যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেনের পরিমাণ কতটুকু? 0.109 ন্যানোমিটার। তাহলে এখানেও কিন্তু বন্ধন কোণের পরিমাণ কমে যাচ্ছে। যেখানে আমাদের অ্যালকেনের মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণের পরিমাণ ছিল 0.110 ন্যানোমিটার, সেই ক্ষেত্রে অ্যালকিন যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণের পরিমাণ 0.109 ন্যানোমিটার। মানে এই যে যেমন দেখো এখানে আমি যদি বলি তোমার ইথিনের গঠনটা কেমন? প্রথমে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলো, ওকে। দেন কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত। সো বাকি 2টা হাত আমি ড্র করলাম। এই 2টা হাতে কি হলো? 2টা হাইড্রোজেন কানেক্টেড থাকলো, ঠিক আছে, ওকে। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের এই কার্বনটার মধ্যে এই কার্বন কার্বন এই দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকার কারণে এখানে আমাদের sp2 সংকরায়ন ঘটতেছে। এখন এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে যদি বন্ধন দৈর্ঘ্যটা দেখি, এই বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর এই কার্বন হাইড্রোজেনের যে বন্ধনের পরিমাণ, এই কার্বন হাইড্রোজেনের যে বন্ধনের পরিমাণ, সেই বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা হচ্ছে 0.109 ন্যানোমিটার। সো কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ 0.134 ন্যানোমিটার, আর এই অ্যালকিন যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ 0.109 ন্যানোমিটার। এখন একটা জিনিস মনে রাখবা ভাইয়া,
যে তোমার পরীক্ষা কিভাবে বলবে, তুমি বলতে পারো ভাইয়া এই যে অ্যালকেনের মধ্যে কার্বন হাইড্রোজেন একক বন্ধন আছে, অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, দেন অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। এখন তোমাকে পরীক্ষা কেমন করবে কোশ্চেন, তোমাকে বলবে যে ইথিন অণুতে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ কত। সো ইথিন অণু একটা অ্যালকিন, সো অ্যালকিনের মধ্যে sp2 সংকরায়ন ঘটে, sp2 সংকরায়ন ঘটলে বন্ধন কোণের পরিমাণ 100 তোমার 20 ডিগ্রি। সো সেই ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা কতটুকু হয়, অ্যালকেনের তুলনায় 1 কম। সো অ্যালকেনে 110 0.110 ন্যানোমিটার হয়, আর তোমার এই যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের মান হয় 0.109। তাহলে 110 অর্থাৎ 110 109 0.110 0.109 ন্যানোমিটার। দেন আবার যদি অ্যালকাইনে দেখো 0.106 ন্যানোমিটার। সো তোমাকে কোশ্চেন করবে যে অ্যালকিন অণুতে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের মান কত। সো অথবা তোমাকে বলবে ইথাইন অণুতে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের মান কত। সো ইথাইন কে, ইথাইন হচ্ছে এই যে ইথাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। সো এটা একটা অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে আমাদের কি হয়, যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে তার বন্ধন দৈর্ঘ্যের মান 0.106 ন্যানোমিটার। আচ্ছা, তো যাই হোক দেখো আমি অ্যালকিন নিয়ে আলোচনা করতেছিলাম। তো অ্যালকিনের আমাদের কি হবে, অ্যালকিনের যে গঠনটা, সো অ্যালকিনের মধ্যে sp2 সংকরায়ন ঘটে। সো sp2 যাদের সংকরায়ন ঘটে থাকে, sp2 সংকরায়ন যাদের ঘটে তাদের গঠনটা কেমন হবে, সমতলীয় ট্রাইগোনাল বা ত্রিকোণাকার আকৃতির হয়ে থাকে, ঠিক আছে। ওকে, দেন আমি যদি বলি ইথাইন, সো ইথাইনের মধ্যে তুমি যদি দেখো একটা বিষয়, এখানে কি থাকে, কার্বন ট্রিপল বন্ড কার্বন হয়ে থাকে। সো কার্বন ট্রিপল বন্ড কার্বন যখন হয়, এই কার্বন ট্রিপল বন্ড কার্বনের মধ্যে আমাদের কোন সংকরায়ন ঘটে, sp সংকরায়ন ঘটে থাকে, ঠিক আছে। সো sp সংকরায়ন যখন ঘটবে তখন বন্ধন কোণের পরিমাণ হয় হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। কারণ একেবারে ফ্ল্যাট হয়ে থাকে, মানে একেবারে তোমার আনুভূমিক লম্বা হয়ে থাকে। সো এই জিনিসটি হয়ে তোমার যখন আনুভূমিক বরাবর থাকে, এরকমই যখন ফ্ল্যাট থাকবে, কার্বন হাইড্রোজেনের কার্বন কার্বনের বন্ধনটা এবং দেন হাইড্রোজেনটা গুলে এরকম করে কানেক্টেড থাকে আর কি। হ্যাঁ, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এই যে কার্বন ট্রিপল বন্ড কার্বন, দেন আর কি থাকবে, এই যে কার্বন ট্রিপল বন্ড কার্বন, আর দুই পাশে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এরকম সমান্তরালে যুক্ত থাকে। সো যখন আবার এরকম একটা গঠন হচ্ছে, সো এখানে আমি যদি দেখি তোমার এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটার বন্ধন কোণের পরিমাণ কতটুকু হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। আর এখানে যদি আমি বলি যে তোমার s এবং p অরবিটালের পরিমাণ কত, সো টোটাল দুইটা মিলে যদি 100 হয়, ঠিক আছে, s এবং p মিলে দুইটা মিলে 100%। সো এখানে অরবিটাল সংখ্যা দুইটা, তো 100 কে 2 দ্বারা ভাগ করলে 50%, রাইট। সো তার মানে এখানে s এর পরিমাণও আমাদের হবে 50%, p এর পরিমাণও হবে 50%। সো এখানে s চরিত্রের পরিমাণ 50%, এটা না বুঝার কিছু নাই। দেন তুমি দেখো এই অ্যালকাইন যৌগে, অর্থাৎ ইথেন একটা অ্যালকাইন যৌগ, কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটা অ্যালকাইন হবে, এবং অ্যালকাইনের কোন ধরনের সংকরায়ন ঘটে, sp। এখন sp সংকরায়ন যখন ঘটে তখন বন্ধন কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি। আর এই অ্যালকাইন অণুতে কার্বন কার্বন যে ত্রিবন্ধন আছে, সেই কার্বন কার্বন ত্রিবন্ধনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে কতটুকু, 0.120 ন্যানোমিটার। এবং এই অ্যালকাইন অণুতেই কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ 0.106 ন্যানোমিটার। একটা জিনিস মজার বিষয় দেখো, অ্যালকেন থেকে অ্যালকিন দেন অ্যালকাইন, এরকম আমরা যদি দেখি অ্যালকেনের সাপেক্ষে যদি অ্যালকিন এবং অ্যালকেনকে তুলনা করি, তাহলে দেখবা অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ 0.154 ন্যানোমিটার। দেন অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ 0.134 ন্যানোমিটার। দেন তোমার অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণ 0.120 ন্যানোমিটার। তার মানে পর্যায়ক্রমে বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেন, কারণ অণুতে বন্ধন কোণের পরিমাণ বাড়তেছে। তাহলে বন্ধন কোণের পরিমাণ যদি বেড়ে যায়, বন্ধনের যে দৈর্ঘ্যটা অর্থাৎ বন্ড লেন্থ, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল, তাহলে একটা মজার বিষয় দেখো, বন্ড অ্যাঙ্গেল অর্থাৎ বন্ধন কোণের পরিমাণ যখন বেড়ে যাবে তখন বন্ধনের যে দৈর্ঘ্যটা অর্থাৎ বন্ড লেন্থ অর্থাৎ বন্ধনের যে দৈর্ঘ্যটা সেটা কি হয়ে যাবে, কমে যাবে। আর এখন এদের যদি গঠনটা যদি দেখি, তাহলে আমাদের sp3 সংকরায়ন ঘটলে চতুস্থলকীয় গঠন, যোগের অণুর গঠনটা হবে চতুস্থলকীয়। দেন sp2 সংকরায়ন হলে ত্রিকোণাকার আকৃতি দেখাবে, এবং sp সংকরায়ন হলে সেই যোগের অণুটা কি হবে, সরল রৈখিক হবে, ঠিক আছে। ওকে, যেমন আমি যদি ইথাইনের কথা বলি, এই যে কার্বন
ট্রিপল বন্ড কার্বন থাকে, দেন কার্বনে আরেকটা হাত ফাঁকা আছে, কারণ তিনটা হয়ে গেছে, আরেকটা হাত ফাঁকা, ওই হাতে কি থাকে, হাইড্রোজেন থাকে। সো এই যৌগের গঠনে যদি আমরা দেখি হাইড্রোজেন কার্বন কার্বন, বা এই যে মানে হাইড্রোজেন কার্বন কার্বন দেন হাইড্রোজেন, এদের মধ্যে যদি আমি বন্ধন কোণটা দেখি তাহলে কিন্তু ফুল ফ্ল্যাট, ঠিক আছে, পুরা তোমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো 180 ডিগ্রি। সো তাদের বন্ধন কোণের পরিমাণ তোমার 180 ডিগ্রি হয়ে থাকে। বন্ধন কোণের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ার কারণে এখানে এই কার্বন ট্রিপল বন্ড কার্বনের, এই কার্বন ট্রিপল বন্ড কার্বন এদের মধ্যে তোমার বন্ধন দৈর্ঘ্যের পরিমাণটা কম হয়ে আছে, আবার কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের পরিমাণও কম হয়ে আছে অন্যদের তুলনায়, রাদার দেন তোমার অ্যালকেন এবং অ্যালকিনের তুলনায়। সো আমি পুরো তোমার এই জৈব যৌগের যে কার্বনের যে সংকরায়নটা ঘটে থাকে, এই সংকরায়নটাকে আমি ছোট করে তোমাদেরকে সহজভাবে যে বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই সংকরায়ন জিনিসটি কি, দেন সংকরায়নের যে তিনটা পার্ট আছে মেইনলি sp sp2 sp3, ওই সংকরায়নগুলো কি এগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবং কোন একটা যৌগে তুমি যে সংকরায়ন বের করবা সেই সংকরায়নটাকেও তোমাদের বের করানোর একটা টেকনিক শিখাইলাম, যে সিগমা বন্ধনের সংখ্যা, মানে ওই যৌগের গঠনটাকে তুমি যখন লিখবা, সো ওই গঠনটার মধ্যে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস তোমার কি মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা, এটাকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সংকরায়নের ভ্যালু, ওই ভ্যালুর উপর ভিত্তি করে তুমি সংকরায়ন কোন ধরনের সংকরায়ন হবে সেটা বুঝতে পারো। যেমন যদি সংকরায়নের মান যদি 4 আসে তাহলে sp3 সংকরায়ন, তারপর যদি সংকরায়নের মান যদি তোমার 3 আসে তাহলে sp2 সংকরায়ন, আর যদি সংকরায়নের ভ্যালু 2 আসে তাহলে সেটা হয় sp সংকরায়ন। তো পুরো জিনিসটা সংকরায়নের পুরো জিনিসটা আমি তোমাদেরকে আজকের এই ক্লাসটিতে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত জৈব যৌগে যে কার্বনের যে সংকরায়ন ঘটে থাকে এবং তাদের বন্ধন গঠন প্রণালী পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি।